আজ একটা অস্বস্তিকর প্রশ্ন সবার মাথায়। আমেরিকা কি সত্যিই ভারতের বন্ধু, নাকি শর্ত চাপিয়ে দেওয়ার এক ডিল মেশিন? কারণ ট্রাম্প প্রকাশ্যে মোদিকে নিয়ে এমন সব কথা বলছেন যা শুধু কূটনীতি নয়, বরং সম্মানের প্রশ্ন। আর তার সঙ্গে আছে বাস্তব চাপ, সেটি শুল্ক। একদিকে শুল্ক 50% রপ্তানিতে বড়সড় ধাক্কা, আরেকদিকে নতুন আলোচনা রাশিয়া ইউরেনিয়াম কিনলে 500% শুল্ক বসানোর মতো প্রস্তাব। এখন প্রশ্নটা খুব সোজা, আবার উল্টো পিঠে কঠিনও। এত কিছুর পরও দিল্লি কেন চুপ? এটা কি দুর্বলতা, নাকি হিসেবি নীরবতা? প্রিয় দর্শক, আপনারা দেখছেন প্রথম কলকাতা। প্রথম কলকাতায় প্রতিদিনকার মতো আমি সুব্রত আচার্য, এবং আমার সঙ্গে আলোচক, বিশ্লেষক, প্রথম কলকাতার ডেপুটি এডিটর, আমার বন্ধু পরমাশিস ঘোষরায়। পরমাশিস, তোমাকে প্রথম কলকাতা স্ক্রিনে স্বাগত। পরমাশিস, এই যে তুমি জানো 2025-এর জানুয়ারির পর ট্রাম্প যখন তার আসনে বসলেন দ্বিতীয়বারের মতো, তারপর থেকে ভারতবাসী হিসেবে অনেকেই গর্ব করেছিলেন যে যেহেতু মোদির সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক ডোনাল্ড ট্রাম্পের, সেখানে দাঁড়িয়ে সামগ্রিকভাবে কূটনৈতিক দুই দেশের সাধারণ নাগরিকের মধ্যে একটি সুসম্পর্ক হতে চলেছে, এবং সুসম্পর্ক ন্যূনতম 5 বছর চলবে, এবং এই সুসম্পর্কের দুই দেশই সমানভাবে উপকৃত হবে। কিন্তু বাস্তবের সঙ্গে আমরা দেখলাম পুরোপুরি সাংঘর্ষিক। ক্ষমতায় বসার পরই একের পর এক শুল্ক, একের পর এক সিদ্ধান্ত, তাতে কার্যত কোণঠাসা হয়ে পড়েছে ভারত। আসলে এর পরিণতি কোন দিকে যাচ্ছে বলে তুমি মনে করছো? দেখো, সম্পর্ক আর দেশ পরিচালনা করা এই দুটো জিনিস কোনোদিন এক মেরুতে যেতে পারে না। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অবশ্যই মার্কিন স্বার্থ দেখবে, সে দেশের মানুষের স্বার্থ দেখবে, তার সরকারের স্বার্থ দেখবে। স্বাভাবিকভাবে তারা যদি তাদের স্বার্থ দেখে, ভারতও তো ভারতের স্বার্থ দেখবে। একটা কথা মাথায় রাখতে হবে, আমাদের 140 কোটি কিন্তু জনসংখ্যা আছে। ক্ষমতা শক্তিধর রাষ্ট্র হতেই পারে, শক্তিধর রাষ্ট্র মানেই তুমি যেটা বলবে আমাকে সেটাই শুনে চলতে হবে এমনটা ভাববার কোনো কারণ নেই। কিন্তু সমাজের গোটা বিশ্ব মঞ্চে একটা মনিটরিং, একটা নেতৃত্বের গুরুত্ব সবসময় থাকে, কিন্তু সেই নেতৃত্বের গুরুত্বটা যদি গণতান্ত্রিক ভাবে না থাকে, তাহলে তার কিন্তু জনপ্রিয়তা ক্রমশই হ্রাস পায়। ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে নিয়ে যাওয়ার পর নিউ ইয়র্কের মেয়র সরাসরি ডোনাল্ড ট্রাম্পকে কিন্তু প্রশ্ন ছুড়ে দিয়েছে, বিরোধিতা করছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে ভারত তার নিজস্ব গতিতে, নিজস্ব চিন্তা ভাবনায়, নিজস্ব বাণিজ্যিক কোন দিকে সে লাভবান হবে, কি করে তার দেশকে সে পরিচালনা করবে, এটা ভারতের একান্ত ব্যক্তিগত ব্যাপার। আর একটা বিষয় কি জানো, নীরবতা মানে কিন্তু ধরে নিতে হবে যে আমি তোমাকে কোনো প্রতিবাদ করছি তা না, তোমাকে গুরুত্বই দিচ্ছি না। উনি চিল্লান, উনি 50 থেকে 500 শুল্ক বাড়ান, গোটা বিশ্ব তো দেখছে। তোমার থেকে আমি জিনিস কিনবো, না কিনলে তুমি শুল্ক আরোপ করবে, তুমি বলতে থাকো না, আমি আমার প্রয়োজন মতন আমি পদক্ষেপ নেব। রাশিয়ার থেকে কি তেল কেনা বন্ধ করেছে নাকি? হ্যাঁ, ভারত পাকিস্তানের সেই চড়াই উত্তরাই অশান্তির সময়, অপারেশন সিঁদুরের সময় তিনি একটা মন্তব্য করেছিলেন যে তার মধ্যস্থতায়, আমি ধরে নিচ্ছি তার মধ্যস্থতায় শান্তি ফিরে এসছে। শান্তি তো সবাই চায়। ভারত তো উগ্রবাদের বিরুদ্ধে লড়েছে, সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়েছে। পাকিস্তানের সাধারণ মানুষের বিরুদ্ধে কি ভারতের লড়াই ছিল না? তার মানে তো এই নয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মার্কিন সাম্রাজ্যকে ভয় পাচ্ছে। তুমি যদি, আমি যদি, বা তুমি যদি কোনো একটা বিষয় গিয়ে কোনো কারোকে মধ্যস্থতা করে দাও, শান্তি ফিরিয়ে আনার বার্তা এনে দাও, ধরো তুমি আমার কাছে এসে বলে পরমাশিস তুমি এই কাজটা করো না, শান্তিটা বজায় থাক, আমি তোমার কথাটাকে যদি মানি, মান্যতা দিই, আমার কি দুর্বলতা নাকি? আমার তো সন্ত্রাস বিরুদ্ধবাদের বিরুদ্ধে লড়াই। দেখো, আমি যদি তোমার ঘটনা প্রবাহের দিকে একটু ব্যাখ্যা দিই, তাহলে এই ঘটনাটি এগিয়েছে মূলত 3টি ধাপে। প্রথমত যেটা দেখা যাচ্ছে যে ট্রাম্প মোদিকে নিয়ে আক্রমণাত্মক ভঙ্গিতে মন্তব্য করলেন, মিডিয়ায় সেটা নিয়ে তোলপাড়, ভেতরের রাজনীতি চাপ বাড়লো। তুমি জানো যে রাহুল গান্ধীও ইতিমধ্যেই খোঁচা দিয়েছেন, কোট আনকোট, যেটা হচ্ছে ট্রাম্পকে নাকি মোদি স্যার হিসেবে সমর্থন করেছেন। দ্বিতীয় বিষয়টি যে ট্রাম্পের মূল অস্ত্র শুল্ক। ভারতকে রাশিয়ার তেল কেনার বিষয়ে যেভাবে চাপ দেওয়া হয়েছে, এর ফলে অনেক পণ্যে শুল্কের বোঝা বড় হয়েছে, এবং রপ্তানিকারকরা সেটা কিন্তু ইতিমধ্যেই সেই নেতিবাচক প্রভাবও তাদের পকেটে জমা পড়ছে। এবং তৃতীয়ত, এখন সবচেয়ে বড় টেনশন যেটি পরমাশিস, যে একটা রাশিয়া স্যাংশন শুল্ক বিল যদি সত্যিকারের অর্থে ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে জারি হয়, ইতিমধ্যে জানো যে এই প্রস্তাব আকারে ব্যাপারটি পেশ হয়েছে, যে দেশ রাশিয়ার তেল বা ইউরেনিয়াম কেনে, সেই দেশ থেকে আমেরিকার ঢোকার সব পণ্যের ওপর পরিষেবা কর হিসেবে 500% শুল্ক বসানোর কথা। অর্থাৎ এটা আর শুধু কিন্তু একটি কথার লড়াই বা নীতির লড়াই নয়, এটা রীতিমতো বাণিজ্যে ভারতের উপর এক ধরনের নিষেধাজ্ঞা।
তাতে কি হবে? ভারত কিনবে না, ভারত যাবে না, ভারত সেই পণ্য ত্যাগ করবে, সাময়িক ক্ষতি হবে। কিন্তু সেই শক্তিধর রাষ্ট্রের কাছে আমরা কি হবে? আমাদের আমাদের স্ট্যান্ড পয়েন্টটা থাকবে। কোনো কিছু থেকে নিজেকে বিরত রাখতে গেলে কোনো কিছুকে ছাড় দিতে হয়। হবে, ক্ষতি হলে হবে। তার মানে কি মাথা নোয়াতে হবে নাকি? ভারতও একটা সার্বভৌমত্ব রাষ্ট্র, তার নিজস্ব একটা সংবিধান আছে, তার নিজস্ব একটা চিন্তা ভাবনা আছে। না, তুমি বলছো একেবারে প্রয়োজনে রপ্তানি বন্ধ হয়ে যাবে, বন্ধ করে দেবে হবে, মানে। হবে, সাময়িক না, ক্ষতি হবে। তারপর কিন্তু দেখো 500% শুল্ক মানে কার্যত মার্কেট থেকে বেরিয়ে আসাই। এটা এটা বাস্তব, এটা বাস্তবচিত কথা নাকি? এটা বাজার ধরার হুমকি। না, আমাদের তো এটা দেখো, 140 কোটি জনতা আছে। এই বিষয়টি এটা কিন্তু কাগজে কলমে রপ্তানি নিষিদ্ধ এরকমটি লেখা থাকবে না, কিন্তু দামে এমন আগুন লাগিয়ে দেওয়া হবে যাতে আমেরিকায় এমনি আমাদের ভারতীয় রপ্তানিকারকরা রপ্তানি বন্ধ করে দেন বা দিতে বাধ্য হন। অন্য জায়গায় করবো ব্যবসা, অন্য জায়গায় ব্যবসা করবে না, কি আছে? সাময়িক ক্ষতি হবে, সাময়িক ক্ষতি হবে। করোনার সময় ভারতবাসী কি সব মরে গেছে? সমস্ত বিজনেস বন্ধ হয়ে গেছিল। সংকট সংকট তৈরি হয়, সেই সংকট সমাধানের পথ বেরোয়। ভারতীয় বিজনেসম্যানরা যদি আর্থিকভাবে ব্যবসায় তাদের ক্ষতি হবে, আবার একটা জায়গা তৈরি হবে। কিন্তু আমাকে কেউ কারোর অঙ্গুলি হেলনে আমাকে সবকিছু পরিচালনা করতে হবে, সে বলবে আমি ওখান থেকে কিনবো, এটা কেন? উনি তো বিজনেসম্যান। মার্কিন প্রেসিডেন্টকে তার দেশের মেয়র ডিরেক্টলি টেলিফোনে জানান দিচ্ছে। আমাদের দেশে এটা সম্ভব? আমাদের দেশের রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রী একটা সিদ্ধান্ত নিলে আপনি এই সিদ্ধান্তটা ভুল করেছেন, আমাদের দেশের কোন রাজ্যের কোন শহরের মেয়র রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রীকে ফোন করে বলতে পারে? তোরা নিজের জায়গাটাই তো নিজে নষ্ট করছে। একদমই তাই। কিন্তু পরমাশিস, তুমি জানো যে আমি অক্টোবর মাসে প্রায় পুরো অক্টোবর মাস জুড়ে আমি ইউএসএ তে ছিলাম এবং বেশ কয়েকটি স্টেটে ঘুরে বেরিয়েছি এবং নিউ ইয়র্কেও প্রায় 10 দিনের মতো ছিলাম। সেখানে এই শুল্ক যুদ্ধে কিন্তু ব্যাপক নেতিবাচক প্রভাব পড়েছে। বিশেষ করে ভারতীয় পণ্য যারা ওখানকার স্থানীয় ভোক্তা ব্যবহার করেন তাদের মধ্যে কিন্তু একটা মিশ্র প্রতিক্রিয়া দেখা গিয়েছে। ইভেন এই বিষয়টি নিয়ে বা এই শুল্ক বাণিজ্য নিয়ে যে যুদ্ধের একটা ঘনাঘাটা তৈরি করেছেন মার্কিন প্রেসিডেন্ট, সে বিষয়টিও কিন্তু ভেতরে ভাবে চর্চিত বলবো না, সমালোচিত। কিন্তু তারপরেও একের পর এক দৃষ্টান্ত রেখেই যাচ্ছেন, নিজের মতো করে বিভিন্ন সিদ্ধান্ত নিয়েই যাচ্ছেন। সবশেষ ভেনেজুয়েলার প্রেসিডেন্ট এবং সস্ত্রীক তাকে তুলে নিয়ে গিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রে নিয়ে গিয়ে উনি বলছেন যে নার্কো মামলায় তিনি অভিযুক্ত, তার বিরুদ্ধে আইনি পদক্ষেপ ইতিমধ্যেই শুরু করেছে। তো স্বাভাবিকভাবেই এখন প্রশ্ন আসছে, ভারতের মতো একটি দেশ, যে দেশের এত সংখ্যক মানুষ এবং এই দেশের অর্থনীতিও বিশ্বের চতুর্থ বড় অর্থনীতি এবং যে দেশের প্রোডাক্ট সারা পৃথিবীতে জনপ্রিয় এবং বলতে কোনো দ্বিধা নেই, বরং একজন ভারতবাসী হিসেবে গর্ব অনুভব করি যে মার্কিন যুক্তরাষ্ট্রে যে পরিমাণ ভারতীয় পণ্য রপ্তানি হয় সেটিও কিন্তু একেবারে উল্লেখ করার মতো। সেখানে দাঁড়িয়ে আমাদের তো নিজস্ব অর্থনীতিও একটা বড়সড় ধাক্কা খাবে বলে আমি মনে করছি। তোমার কি মনে হচ্ছে যে তুমি যেভাবে বলছো যে আমরা অন্য একটা দেশে নয় রপ্তানি করবো, আর তুমি বলছো যে রাশিয়া থেকে তেল কেনার বিষয়টি ভারত অবশ্যই আমাদের নিজস্ব চাহিদা এবং আমাদের যাতে উদ্বৃত্ত থাকে সে কারণে, কিংবা তুমি জানো যে ক্রুড অয়েল রাশিয়া থেকে আনা হচ্ছে সেটি আবার ইউরোপ সহ বিভিন্ন দেশে রপ্তানি করছে, তাতে আমাদেরও যে রাজস্ব আসছে এবং আমাদের স্থানীয় 140 কোটি মানুষ, আমাদের প্রচুর পেট্রোল জ্বালানি লাগে, আমরা নিজেরাও জ্বালানিতে সমৃদ্ধ হচ্ছি। তো সেই স্বার্থটা ত্যাগ করবেই বা কেন ভারত? কিন্তু এই চাপের রাজনীতিটা কতদিন পর্যন্ত চলবে? এর পরিণতি কি হতে পারে? দেখো, ভেনেজুয়েলার যে রাষ্ট্রপতিকে উনি আটক করে নিয়ে গেছেন, এটাতে গোটা পৃথিবীতে ডোনাল্ড ট্রাম্পের সম্মান কি বেড়েছে? সম্মান আর ক্ষমতা কি কোনটা বেশি মানুষের কাছে জনপ্রিয়? তোমার ক্ষমতা থাকলেই তুমি সম্মান পাবে এটা ভাববার কোনো কারণ নেই। উনি যেটা করছেন, হুমজিকালি করছেন। মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিকদের কাছেই উনি ক্রমশই জনপ্রিয়তা তলানিতে ঠেকছে। দেশের স্বার্থ রক্ষা করছে। দেশের স্বার্থ যদি রক্ষা করে তাহলে ওনার দেশেই ওনার এত পপুলারিটি কম কেন? না, নতুন করে তো পপুলারিটি যাচাইয়ের কোনো মাধ্যম আমরা দেখিনি। নির্বাচনটাই তো হচ্ছে, নির্বাচনের ফলাফলই পপুলারিটির বিষয়, দৃশ্যত পপুলারিটি। সেটা ঠিক আছে, উনি নির্বাচনের মধ্য দিয়ে এসেছেন, কিন্তু এখনো পর্যন্ত ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট যে সিদ্ধান্ত নিয়েছে, ওনার সিদ্ধান্তের এগেনস্টে সে দেশের সুপ্রিম কোর্টে মামলা হয়। কেন হবে সেটা? সেখানে ডেমোক্রেসি রয়েছে এমনই তো দাবি করা হয় এবং সে কারণে প্রেসিডেন্টের সিদ্ধান্তের বিরুদ্ধে মামলা হয় এবং ফেডারেল কোর্ট সেগুলো অনেক ক্ষেত্রে
এই বিভিন্ন সিদ্ধান্তকে রদও করেন, সেটাও আমরা দেখেছি। কিন্তু দিল্লি এখনো খুব একটা বেশি সক্রিয় নয় পরমাশিস। অনেকে অনেক রকম কথা বলছেন। দুদিন আগে আমরা দেখলাম যে রাহুল গান্ধীও এই মোদীকে সার্ভেলার বিষয়টি, যেটি নিয়ে তুমুল আলোচনা হচ্ছে, ভাইরাল হচ্ছে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে, সেখানেও খোদ রাহুল গান্ধীও প্রধানমন্ত্রীকে খোঁচা দিয়েছেন এই ট্রাম্পের সঙ্গে। সেটা রাজনৈতিক বাতুলতা আমি বলবো। ডোনাল্ড ট্রাম্পকে স্যার বলে যদি সম্বোধন করেন, অনেকে তো ডক্টর ইউনূসকে দেখে প্রধানমন্ত্রী উঠে দাঁড়িয়ে নমস্কার করেছিলেন। অনেক বাংলাদেশিরা বলেছিলেন যে মোদী ডক্টর ইউনূসকে ভয় পেয়েছেন। আসলে শিক্ষাকে, প্রাজ্ঞতাকে সম্মান প্রদর্শন করা। ডোনাল্ড ট্রাম্পকে স্যার বলেছেন, এটা রাজনৈতিক দরজা, রাজনৈতিক খোঁচা দেওয়া ছাড়া কিছু না। এগুলো কোনো ইস্যু না, এগুলো বলতে হয় তাই বলছে। কিন্তু অনেকে আবার উল্টো দিল্লির পক্ষে দাঁড়িয়ে বলছেন যে দিল্লি চুপ, কারণ দিল্লি জানে ট্রাম্পের সঙ্গে প্রকাশ্যে তর্কে নামা মানে হচ্ছে তার, অর্থাৎ ট্রাম্পের খেলায় ঢুকে পড়া। আর ট্রাম্পের খেলায় নিয়মটা খুব সোজা, আপনি জবাব দেবেন, তিনি আরো তীব্রতর চাপ বাড়াবেন। তিনি তার নিজের ভাষায় দেবেন না, বরং তিনি দেবেন শুল্কে, বাণিজ্যে, বাজারের অনিশ্চয়তা তৈরি করে। আর দিল্লি তাই আপাতত মাইক ফাইট করছে না। দিল্লির লক্ষ্য বক্তৃতা নয়, বরং দর কষাকষি। কারণ এই মুহূর্তে একটা ভুল বাক্য রপ্তানি, চাকরি বাজার সবকিছুর ওপর বাড়তি চাপ তৈরি করতে পারে। আর সে কারণেই দিল্লি চুপ ভূমিকা পালন করছে। মোটামুটি সাউথ ব্লকের কূটনীতিক যারা আছেন পররাষ্ট্র নীতিতে, আমাদের দেশ যারা পরিচালনা করে, তারা মোটামুটি ডোনাল্ড ট্রাম্পকে পড়ে ফেলেছে, ওর স্ট্র্যাটেজি ধরে ফেলেছে। কথা বাড়িয়ে কাজ নেই, আমরা আমাদের মতন চলবে, যে কথাটা তুমি বললে, দর কষাকষি। না, আর এটা আমরা দেখেছি যে দাম হাঁকলেই কি আমার নিতে হবে নাকি? বাজারে গিয়ে আমরা কোনো জিনিস দাম হাঁকলেই আমরা কিনি? আমরা দর কষাকষি করি। একটু মজা করে বলা যায়, ট্রাম্প নিজস্বভাবে তার এই যে বডি ল্যাঙ্গুয়েজ, তার কথা কোনটা উনি রহস্য করছেন, কোনটা সিরিয়াসলি বলছেন, এটা কিন্তু খুবই ডিফিকাল্ট। মানে ট্রাম্পের বডি ল্যাঙ্গুয়েজ যারা বোঝার চেষ্টা করেন, উনি আসলেই ফান করে বলছেন নাকি সিরিয়াস কিছু বলছেন, সেটা খুব ফাইন্ড আউট করা খুব ডিফিকাল্ট। সুতরাং এই ট্রাম্পের কথায় উনি অনেকটা এক্সিকিউটিভ সেলসম্যানের মতন একটু সার্কাস করে জিনিস বিক্রি করার চেষ্টা করেন। অ্যাডমিনিস্ট্রেশনের লোকেরা যখন সার্কাস করে, তখন এই জিনিসগুলো নাচাকোদা হয়। এটা নিয়ে কোনো ভাববার কোনো কারণ নেই, একটু হাততালি পাওয়ার জন্য না। কিন্তু উনি তো হাততালি পাচ্ছেন না, বরং একের পর এক একটা দৃষ্টান্ত স্থাপনই করে যাচ্ছেন। 50% শুল্কের পর এখন উনি বলছেন যে রাশিয়া থেকে তেল কিনলে, যারা তেল কিনবেন তাদের উপর 500% শুল্ক আরোপ করা হবে। এবং তিনি যে এই কথাগুলো বলার পর সেটি প্রয়োগ করেন, সেটি ভেনিজুয়েলার প্রেসিডেন্ট সস্ত্রীক তুলে নিয়ে গিয়ে যে বিচার ব্যবস্থার মুখোমুখি করার একটা প্রমাণ। কিন্তু শুধু তাই নয়, ইতিমধ্যে ভেনিজুয়েলার পর উনি 5টা দেশকে একই রকম ভাবে হুমকি দিয়ে রেখেছেন যে তাদেরও পরিণতি ভেনিজুয়েলার মতো হতে পারে। আসবো এই কথায়। প্রিয় দর্শক, আপনারা দেখছেন প্রথম কলকাতার প্রাসঙ্গিক প্রসঙ্গে প্রতিদিনকার মতো আমি সুব্রত আচার্য, এবং আমার সঙ্গে আলোচক বিশ্লেষক প্রথম কলকাতার ডেপুটি এডিটর আমার বন্ধু পরমাশিস খোসরায়। প্রিয় দর্শক, আমরা আজকের এই ভিডিওর কোন মন্তব্যের সঙ্গে বা পুরো ভিডিওর মন্তব্যের সঙ্গে আপনারা সহমত বা দ্বিমত পোষণ করতেই পারেন। আপনাদের মূল্যবান মন্তব্য আপনারা প্রতিদিনকার মতো মন্তব্যের কলমে লিখে জানাবেন। এই ভিডিওটি ভালো লাগলে নিজেদের মাঝে শেয়ার করবেন। আর আজকের এই চ্যানেলে নতুন এলে পুরনো ভিডিও দেখে যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমাদের এই ভিডিও প্রথমে ইউটিউব, পরে ফেসবুকে আপলোড করি, দেখার আমন্ত্রণ রইল। যা বলছিলে পরমাশিস। আসলে ডোনাল্ড ট্রাম্প আজ থেকে 50 বছর পরে ইতিহাসের পাতায় জনপ্রিয়তার প্যানেলে থাকবে না, থাকবে হিটলারের প্যানেলে। জনপ্রিয়তার প্যানেলটা অন্যরকম। ওনার যে কার্যকারিতা, মার্কিন যুক্তরাষ্ট্রের সরকারি কাজেই যে ওনার ভূমিকা, ওনার অ্যাডমিনিস্ট্রেশন, পারিপার্শ্বিক দেশের সঙ্গে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ওনার যে হুমকিবাজি, জুলুমবাজি, এটা তার দেশের নাগরিকদের কাছেই সেটা জনপ্রিয় হচ্ছে না। আজকে যদি আমাদের প্রধানমন্ত্রী কোনো একটা বিষয়ে যে আমি বাংলাদেশকে পেঁয়াজ দেবো 80 টাকার নিচে দেবো না, কিন্তু আমার জিনিসটা মার্কেটে তৈরি হয়ে চাষ করতে 10 টাকায় হয়ে যাচ্ছে, 70 টাকা লাভ, নরেন্দ্র মোদীকে কি এদেশের মানুষ সমর্থন দেবে? দেবে না। তো স্বাভাবিকভাবে ওনার ক্ষেত্রে এটা তাই প্রযোজ্য হবে। যদিও বাংলাদেশ এখন আমাদের থেকে পেঁয়াজ নিচ্ছে না, প্রসঙ্গক্রমে বলে রাখি যে একটা বোধহয় একটা অর্ডার ওনাদের ইস্যু হয়েছে। তো এভাবে চলতে পারে না। এই হুমকি চমকি দিয়ে দেশ পরিচালনা করা, প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে সম্পর্ক রাখা, ব্যবসা বাণিজ্য এখনকার দিনে কেউ কারুর আন্ডারে নয়, আর কেউ কাউকে সেটা আমরা ভালো বুঝতে পারছি। গতকালের ঘটনা, বিসিসিআই খেলোয়াড়কে বাদ দেওয়ার কথা বলেছে নিরাপত্তার প্রশ্নে। বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা কি বলে দিলেন?
যে নিরাপত্তার প্রশ্নে যদি হয় আমরা ওখানে খেলতেই যাব না, আমরা খেলবো অন্য জায়গায় গিয়ে খেলবো। এই ঠিক একই রকম ভাবে কি ট্রাম্পের মুখের ওপর নরেন্দ্র মোদী জবাব দিয়ে দেবেন যে আমরা রাশিয়ার থেকে তেল কিনতে যখন তোমাদের মধ্যে এত সমস্যা 500% তোমরা শুল্ক আরোপ করবে, তোমাদের ভাই আমরা তোমাদের কাছে আমাদের কোনো পণ্য রপ্তানি করব না? এটা কি সত্যি নরেন্দ্র মোদী ট্রাম্পকে মুখের উপর বলে না, কাজে দেখাচ্ছে। তেল কেনা কি বন্ধ করেছে রাশিয়ার থেকে? ট্রাম্প বলছেন এটা কি বন্ধ করেছে? সংখ্যায় রোজ যে পরিমাণে তেল কেনা হতো সেটা সংখ্যায় নাকি কমিয়ে দিয়েছে। ট্রাম্প বন্ধ তো করেনি, বন্ধ তো করেনি। আচ্ছা, বাংলাদেশ ইন্ডিয়াকে যেটা দেখালো, ইন্ডিয়া আমেরিকাকে সেটা কেন দেখাতে পারবে না? সবাইকে দরকার। আজকে ভারতীয় ব্যবসায়ীরা যদি সেখানে মাল রপ্তানি করতে না পারে, কি এমন বড় ক্ষতি হবে? না, এখানে তুমি আমাকে বলো তো যে এই যে ট্রাম্প আর নরেন্দ্র মোদী বা আমি ওয়াশিংটন আর দিল্লি, এই নীতি, এই বাণিজ্য যুদ্ধের মধ্যে কে ঠিক, কে ভুল, কে এগিয়ে, কে পিছিয়ে, যদি একটু তোমাকে ব্যাখ্যা করে বলি। দেখো, এখানে দুপক্ষেরই আলাদা সমস্যা রয়েছে। যেমন ট্রাম্পের যে ভুল বলে মনে করা হয় সেটি হচ্ছে তিনি সম্পর্ককে সম্মান থেকে নামিয়ে অপমান এবং শুল্ক যুদ্ধের ভাষায় এনেছেন। এতে পার্টনারশিপের বিশ্বাস ভেঙে যায়। আবার অন্যদিকে দিল্লির ক্ষেত্রে যে অবস্থা, দিল্লি অনেক দিন ধরে ভেবেছিল ব্যক্তিগত সম্পর্ক এবং নরেন্দ্র মোদীর সঙ্গে হ্যান্ডশেক দিয়ে সব ম্যানেজ হয়ে যাবে বা ম্যানেজ করা সম্ভব। কিন্তু ট্রাম্প দেখিয়ে দিচ্ছেন এখানে রসায়ন নয়, শর্তই শেষ কথা বলে। অর্থাৎ ট্রাম্পের সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক দেখিয়ে দিল্লি ওয়াশিংটনের সঙ্গে একটি ভালো সম্পর্ক, বাণিজ্যিক সম্পর্ক একেবারে খুব স্মুথ করে ফেলবেন, সেই বিশ্বাসটা বরং দিল্লির দিক থেকে আমার মনে হয় দিল্লি খানিকটা ব্যাকফুটে। না, সেখানে চিন্তা শক্তির অভাব। ব্যক্তিগত সম্পর্ক দিয়ে কিন্তু ব্যবসা হয় না। একটা কথায় বলে, প্রফেশনাল জায়গায় ব্যবসা আত্মীয়তার মধ্যে হয় না। স্বাভাবিক, এটা তো সত্যি কথা। এটা নিয়ে যদি কেউ ভেবে থাকে যে নরেন্দ্র মোদীর বন্ধু ডোনাল্ড ট্রাম্প, নরেন্দ্র মোদী সবকিছু ছাড় দিয়ে দেবে, এটা তো হাঁটুতে বুদ্ধির থাকার মতন চিন্তা ভাবনা। সেরকম চিন্তা ভাবনা যদি ভারত সরকারের কূটনীতিকরা, পররাষ্ট্রনীতিকরা যদি এটা করে থাকে, বা যদি এটা যারা এটা বলছেন, যারা এটা ভাবছেন, যদি হয়ে থাকে, সেটা তো একেবারে ছোট মাথার ভাবনা। সেটা করলে তো অবশ্যই ক্ষতির সম্মুখীন হতে হবে, এটা বলার কোনো কারণ নেই। সম্পর্ক দিয়ে বিজনেস হয় না। তুমি এক কথায় বলো তো, এই যে ওয়াশিংটন দিল্লি, নরেন্দ্র মোদী আর ডোনাল্ড ট্রাম্প, এই দুজনের মধ্যে এই মুহূর্তে যা পরিস্থিতি, তাতে কে এগিয়ে আছেন, কে পিছিয়ে আছে? জাস্ট তুমি তোমার মূল্যায়ন বলো। সার্বিকভাবে জনপ্রিয়তার শিখরে নরেন্দ্র মোদী আছে গোটা বিশ্বের কাছে, অবশ্যই। যদিও মার্কিনীদের কাছে, মার্কিন সরকারের কাছে নরেন্দ্র মোদী একটু হিন্দু ঘেঁষা এই একটা বিষয় আছে, এটা বলার অপেক্ষা কোনো রাখে না। এবং যে আমাদের দেশে যে উগ্র হিন্দুত্ববাদ এর একটা ছাপ বা ছোঁয়া আছে বিজেপির মধ্যে, সেটা নিয়ে কিন্তু একটা মার্কিন প্রশাসনের দৃষ্টিভঙ্গিতে কিন্তু একটা নেগেটিভ জায়গা আছে। কিন্তু জনপ্রিয়তার নিরিখে অবশ্যই এই মুহূর্তে গোটা বিশ্বে যতদূর আমি জানি নরেন্দ্র মোদীর জনপ্রিয়তা একটা উচ্চ পর্যাতেই আছে। না, জনপ্রিয়তার বিষয় বলছি না। আমার প্রশ্ন হচ্ছে যে এই দিল্লি ওয়াশিংটনের এই যে বাণিজ্য যুদ্ধ এবং এটা নিয়ে তীব্র বিতর্ক, অবস্থানগত দিক থেকে তুমি যদি এটা বলো যে এই অবস্থান বা এই কূটনৈতিক চাল বা বাণিজ্যিক চালে কে এগিয়ে, কে পিছিয়ে, দিল্লি না ওয়াশিংটন, নরেন্দ্র মোদী না ডোনাল্ড ট্রাম্প? দেখো, এখানে যদি তোমাকে বলতে হয়, স্ট্র্যাটেজিক্যালি বলতে হবে, ভারতের বিরোধী রাজনৈতিক দল কি বলছে সেটা বলা যাবে না, সেটা বলার না। কিন্তু যদি আমার ব্যক্তিগত অভিমত চাও, স্ট্র্যাটেজিক্যালি কিন্তু নরেন্দ্র মোদী এগিয়ে রয়েছে। নরেন্দ্র মোদী যদি এগিয়ে না থাকে, তাহলে তো ডোনাল্ড ট্রাম্প 550, 60, 70, 80, 90, 500 হুমকি দেবে না। তাহলে স্ট্র্যাটেজিক্যালি তো একটা স্ট্যান্ড পয়েন্টে নরেন্দ্র মোদীই রয়েছে। নরেন্দ্র মোদী তো বলছেন আমি কিনবো না, আমি ছোবো না, আমি কমাবো না, আমি বাড়াবো না। উনি তো কোনো উত্তর করছেন না। তাহলে স্ট্র্যাটেজিক্যালি কে এগিয়ে রয়েছে? ধরো তুমি আমাকে একটা কথা বলছো, আমি শুনে কোনো উত্তর দিচ্ছি না, তুমি তো বারবার আমাকে বলবে কি হলো, কি হলো, কি হলো, তোমাকে এতবার বলছি কি হলো, কি হলো, কি হলো, কিন্তু আমি আমার কাজ করে যাচ্ছি। তাহলে কি স্ট্র্যাটেজিক্যালি আমি আমার স্ট্যান্ড পয়েন্টে নেই? কি অবশ্যই আছি। নরেন্দ্র মোদী সেই চাপটাই ফেলছেন। বেশ, তাহলে আমরা এবার আসি বাণিজ্য যুদ্ধ ঠিক কোন দিকে এগোচ্ছে। এখানে তিনটে সম্ভাব্য পথ রয়েছে পরমাশিস। এক, ডিল হবে, কিছু নেয়া দেয়া হবে, শুল্ক সাময়িক শান্ত হবে। দুই, ডিল বুঝবে, চাপ চলবে, অনিশ্চয়তা চলবে, সম্পর্ক ঠান্ডা থাকবে। এবং তিন, চাপ বাড়বে, আমেরিকা যদি সত্যি 500%কে বাস্তব অস্ত্র বানায়, তবে সেটি সত্যি ভারতের কাছেও একটি অনাকাঙ্ক্ষিত বাস্তবতা। এই তিনটের মধ্যে কোনটা হবে তা নির্ভর করছে দিল্লি কতটা দ্রুত বিকল্প পথ বানাতে পারে, যেটা তুমি বলছিলে, আর কতটা শক্তভাবে দর কষাকষি করতে পারে, সেটাও তুমি বলছি। প্রিয় দর্শক, আজকের প্রাসঙ্গিক প্রসঙ্গ এখানেই ইতি টানছি। পরমাশিস, তোমাকেও অনেক অনেক ধন্যবাদ। তুমি দীর্ঘ সময়
আমাদের দর্শকদের বিশ্লেষণ করে জানালে ওয়াশিংটন দিল্লির এই দর কষাকষি, বাণিজ্য যুদ্ধে দর কষাকষির বিষয়। তাহলে দর্শক, আজকে এ পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো প্রাসঙ্গিক প্রসঙ্গে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাই নিরাপদ থাকুন। নমস্কার। নমস্কার।